नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, আমার নাম অলোক চক্রবর্তী। আমার বয়স 67 বছর। ছোটবেলা থেকেই আমি খুব ভ্রমণ পিপাসু। স্কুল কলেজের পড়া শেষ করে আমি একটা সরকারি ব্যাংকের চাকরি পাই, কিন্তু অল্প কিছুদিনের পরেই সেই চাকরি ছেড়ে বিভিন্ন জায়গায় বেড়াবার সুযোগ পাওয়া যাবে বলে সেই সময় পৃথিবীর সব থেকে বড় ওষুধের কোম্পানিতে কাজ খুঁজে নিই। আজকে আমার বেড়াবার মধ্যে 4টি আশ্চর্য অভিজ্ঞতা হয়েছে। এইটা সবাইকে বলতেই আমি বসেছি। প্রথমত, 85-86 সালে ইন্টারন্যাশনাল সায়েন্স কংগ্রেস ঘোষণা করে রাজস্থানের মরুভূমিতে বিনা জলে যেভাবে বাসন ধোয়া হয় সেটাই সব থেকে বিজ্ঞানসম্মত। ফলত জয়সালমীরের মরুভূমিতে আমি হাজির। পাহাড়ি রাস্তার মতো মরুভূমিতেও ট্রেক করে এক মরু উদ্যানে পৌঁছাই। সেখানকার খাবার দোকানে থালা বাটি ধোয়া হচ্ছে যেমন, এবং দোকানের পিছনে সেটা ধোয়া হচ্ছে যেমন এখানে শহরতলির ছোটোখাটো দোকানে পিছন দিকে হয়। এবার পিছনে গিয়ে যা দেখলাম সেটা আমার অদ্ভুত অভিজ্ঞতা। মরুভূমির বালি রোদের তাপে গরম, আর সেই গরম বালি দিয়ে থালা বাটি একটা কাপড় দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করছে। থালাগুলোর উপর মতো চকচক করা শুরু করলো এবং পরবর্তী লোকেরা ওই থালাতেই খাচ্ছে। ইন্টারন্যাশনাল সায়েন্স কংগ্রেস এটাকেই পৃথিবীর সব থেকে বিজ্ঞানসম্মত বলছে। বিজ্ঞানীদের ধারণা বা বিশ্বাস, জল দিয়ে বেশিরভাগ জায়গায় ধোয়া হয় এবং সেই জলে সব থেকে বেশি রোগের জীবাণু থাকে। ফলত মানুষ
এর ওপর অসুখ বিসুখ অনেক বেশি হয় এই জলে ধোয়া বাসনপত্রে খেলে। জল দিয়ে ধুয়ে পরবর্তীকালে বাসনগুলোকে যদি গরম করে খেতে দিতে হবে, এটাই বিজ্ঞানীদের অভিমত। মনে মনে ভাবছি আমাদের মা মাসিরা এটা জানলে বোধহয় দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবে। এটো বাসন, তাও আধোয়া। এটাই সব থেকে বিজ্ঞানসম্মত বলছেন পৃথিবীর তাবর বিজ্ঞানীরা। ভাবা যায়? আমাদের কাছে এটা স্বপ্ন। দ্বিতীয় অভিজ্ঞতা আমার বেশ কয়েকজন বন্ধু আছে নাগাল্যান্ড। সরকার থেকে নিষেধের কারণে এই সুন্দর দেশটা আমার দেখা হয়নি, যেমন হয়নি কাশ্মীরও। রিটায়ার করে নাগাল্যান্ডের দিমাপুরের প্লেন ধরলাম। ওরা খুবই অতিথি বাৎসল। কোহিমার ভেতরে একটা গ্রামে বেড়াতে গেছিলাম। বাড়ির মালিক আমাকে তার বাগান দেখাতে ভেতরে নিয়ে গেলেন। অনেক লঙ্কার গাছ দেখলাম। আমাকে 2টি লঙ্কা গাছ থেকে পেরে দিলেন। বললেন একটা লঙ্কায় 5 কেজি মাংস রান্না করা যায়, এতে নাকি এতই ঝাল। কলকাতায় ফিরে 2 কেজি মাংসতে আমার স্ত্রীকে একটা লঙ্কা দিয়েছি। বকবক করছিল এতে মাংসের ঝাল কম হবে এবং খেতে খুবই অখাদ্য হবে। আপনাদের শুনলে অবাক লাগবে, ওই একটা লঙ্কার ঝালে 2 কেজি মাংস এত ঝাল হলো যে আমাদের সবার জলে ধুয়ে খেতে হয়েছিল। নাগাল্যান্ডের এই বিশেষ লঙ্কা মূলত বিদেশেই রপ্তানি হয় এবং হোটেলেই বেশি ব্যবহার হয়, যেখানে অনেক রান্না হয়। আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে কে আর একসাথে 5 কেজি মাংস রান্না করে? পরবর্তীতে লন্ডনের এক বিখ্যাত হোটেলের শেফ আমাকে মাত্র 4টে লঙ্কা নিয়ে এলে ওই 5 স্টার হোটেলে ফ্রিতে থাকার বন্দোবস্ত হবে বলেছিলেন। আমার তৃতীয় অভিজ্ঞতা যেটা বলতে চাইছি সেটা ইউরোপের কয়েকটা দেশে যাব। এ ঘটনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের। সকাল থেকে মেঘলা করে আছে, বেশ কয়েকটা চার্চ দেখে বেড়াচ্ছি। মাঝে মাঝে চকোলেটের দোকানে ঢুকে বেলজিয়ামের পৃথিবী বিখ্যাত চকোলেট খাচ্ছি। অপূর্ব তার স্বাদ প্রাণ ভরিয়ে দিচ্ছে। এই ট্যুরে আমি একদম একা। রাস্তাঘাট এবং নেপোলিয়ানের তৈরি বিখ্যাত রাজার বাড়ি দেখে বাইরে যেই এসছি ঝমঝমিয়ে বৃষ্টি নামল। তাই পথে নামতে পারছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবছিলাম এখানে আমাকে কেউ চেনে না বা আমি কাউকে চিনি। একটা ভারতীয় খাবার হোটেলের খোঁজ নিয়ে বৃষ্টি থামলে পরে সেখানে বসলাম। উল্টো দিকের টেবিলে এক ভারতীয় দম্পতি তাদের শিশু কন্যাকে নিয়ে খাচ্ছে। হঠাৎ ভদ্রমহিলা আমার কাছে এগিয়ে এলেন। আমি একা, কাজে আমার কোনো কথা নেই। ওদের কথাবার্তায় বুঝতে পারছিলাম ওরা শুধু ভারতীয়ই নয়, একেবারে বাঙালি। মহিলা আমাকে কাকু বলে সম্বোধন করে নিজের পরিচয় দিলেন। ঠিকই ধরেছেন, ওরা শিলিগুড়িতে থাকতো। ওর বাবাকে চিনতেও পারলাম। ওকে এত ছোট দেখেছি যে চেনার প্রশ্নও নেই, কিন্তু আমি বদলাইনি, ফলে তো ও চিনে নিয়েছে। মেয়েটি জানালো ওর স্বামী তো শিলিগুড়িরই ছিল। পরিচয় পালা শেষের পর ওরা এখানে 5 বছর আছে শুনে বললাম অনেক চার্চ, অনেক চকোলেট খাওয়া হলো, বিখ্যাত মূর্তিও অনেক দেখলাম। কিন্তু এত শুনেছি বেলজিয়াম গ্লাস ছোটবেলা থেকে। গ্লাসের শোরুমে একটা অন্তত নিয়ে যেতে অনুরোধ করলাম, কারণ সেই দিনই বিকেলবেলা আমি চলে যাব সুইজারল্যান্ড। ওরা স্বামী স্ত্রী খুবই হাসতে লাগলো, আর যা বললো তা আমার চিন্তারও অতীত। নিয়ে গেল ট্যুরিজমের অফিসে, তারাও হাসছেন। তারপরে যা জানলাম সেটা হচ্ছে এই চিরকালই গ্লাস, মিরার বা লেন্স ইত্যাদি তৈরি হয় জার্মানিতে। যখনকার কথা বলছি সেটা 2013। তখন পর্যন্ত বেলজিয়ামে একটাও গ্লাস ফ্যাক্টরি নেই। আবার সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি সেই সময় জার্মানির ফ্র্যাঙ্কফুটে বন্দরও তৈরি হয়নি। ফলত এশিয়ার দেশগুলিতে জার্মানির গ্লাস বেলজিয়ামের ব্রাসেলস পোর্ট দিয়ে যেত। গ্লাস ভর্তি পেটিগুলোতে ছাপ থাকতো বেলজিয়ামের। ফলত আমরা এশিয়ানরা ভাবতাম এবং বিশ্বাস করতাম বেলজিয়ামের গ্লাস। এই প্রথম শুনলাম সব গ্লাসই জার্মানি। হায় হায়, এ আমরা কি শিখেছি? আমাদের দেশে কত রাজা মহারাজা বেলজিয়াম গ্লাসের সংখ্যার ওপর বিখ্যাত হয়ে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তারপরেই এশিয়াতে গ্লাসগুলো যায় ফ্র্যাঙ্কফুট বন্দর দিয়ে, তাই আর বেলজিয়াম গ্লাস পাওয়া যায়। আমি তখন কর্মসূত্রে মধ্যপ্রদেশের বিলাসপুরে আছি। এটা 2080 সালের মতো। বর্তমানে ছত্তিশগড় রাজ্য। এত বড় রাজ্য, অনেকটাই বাসে সফর করতে হতো।
এরকম একদিন বিলাসপুর বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের মাথায় মালপত্র তুলছি। আমাদের স্যাম্পেলও ছিল। গন্তব্য সারগুজা জেলা, অম্বিকাপুর বা চিরিমিরি সঠিক মনে নেই। কয়েকজন যুবক বাসের প্ল্যাটফর্মে সিমেন্টে আঁকা ঘোড়াবন্দি ছকে পয়সা দিয়ে জুয়া খেলছিল। মাল তুলতে বলাতে এক যুবক তার বৃদ্ধ মাকে ডেকে দিল। ওই বৃদ্ধাকে দেখে আমি রে করে যুবকের দিকে তেড়ে গেল। যুবক মাকে বলছে ডোকরি, ছত্তিশগড়ের বৃদ্ধ বৃদ্ধাকে ডোকরা ডোকরি বলে। ডোকরি টাকা কামাবে আর আমি জুয়া খেলব, কামিয়ে দেবে, নতুবা ওকে খাওয়াতে পারবো না। এটাই নাকি ছত্তিশগড়ের আদিবাসীদের মধ্যে চলো। মেয়েরা কাজ করবে এবং ছেলেরা বসে বসে খাবে। আর সহ্য হলো না, যুবককে জোরে এক থাপ্পড়। ওই বৃদ্ধা মা এসে আমাকে তিরস্কার এবং চড় ঘুষিও মারল। কিছু কুলিক আমার পরিচিত ছিল, ওরা সে যাত্রা বাঁচালো। ওদের বিনা পয়সায় ওষুধের স্যাম্পেল দেওয়ার সুবাদে ওরা আমাকে ডাক্তারবাবু বলেই ডাকত। বিলাসপুর জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি আমাদের সরকারি কোম্পানি থেকে কিছু ওষুধ কিনত পুলিশ লাইনের জন্য। ফলে তো তার সাথে আমার ভালোই পরিচয় ছিল। তাকে বলেছিলাম ঘটনাটা। তিনি দুঃখ প্রকাশ করে এই নিয়মের অনেক নিন্দা বন্ধ করলেন, বাকি কিছু বললেন না। বেশ কয়েক মাস পরে গ্রীষ্মের কালে ওদের উৎসব নতপা চলছে। এই 9 দিন ওখানে সবচেয়ে গরম পড়ে, 50-এর উপর টেম্পারেচার হয়। সন্ধেবেলা আদিবাসীরা মাদল ঢোল বাজিয়ে গান করতে করতে বাড়ি বাড়ি পয়সা তোলে। আমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, ওদের নাচ গান দেখছি আর শুনছি। হঠাৎ এক যুবক এসে আমার পা জড়িয়ে ধরল। কিছু বোঝার আগে সে বলতে থাকলো, ডাক্তার তুই আমার ভগবান আছিস। পুলিশ এসে এত মারলো এবং বাস স্ট্যান্ডে আমাকে এবং আমার বন্ধুদের সবাইকে ডিউটি করতে বাধ্য করেছে। মাকে কোনো কাজ করতে দেখলে আবার মারবে বলেছে। আমি ভালো হয়ে গেছি ডাক্তার, এবার আমি বুঝতে পেরেছি যে আমি কত অনুচিত কাজ করতাম। আমি রোজগার করি, মাকে একদম খাটাই না, বরং গ্রামের সকল মেয়েদের বৃদ্ধ বৃদ্ধাদের কাজ বারণ করে দিয়েছি। আমরা পুরুষরাই এখন খাটি, তুই আমাদের ভগবান রে। হঠাৎ সেই বৃদ্ধা সহ বেশ কয়েকজন মহিলা এসে পায়ে পড়ল। আবার সেই একই কথা, তুই ডাক্তার আমাদের ভগবান, বলতে লাগলো। আমার বেটারা সব ভালো হয়ে গেছে রে, এক মারে। এসপির অনুরোধে মাঝে মাঝে ওদের গ্রামে গিয়ে কিছু কিছু ফ্রি স্যাম্পেল এবং কিছু সলা পরামর্শ দিয়ে আসতাম ডাক্তারিগতভাবে। কয়েক বছর পর বদলি হয়ে যখন দিল্লি যাওয়ার জন্য ট্রেন ধরতে বিলাসপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, অনেকেই এসছেন আমাকে সি অফ করতে। এই বহু লোকের সাথে আমার আদিবাসী ছত্তিশগড়ি মা ফুকন চোখের জল নিয়ে দূরে দাঁড়িয়েছিল। এবার ফুকনকে প্রণাম করার পালা আমার। আজকে 40 বছরে ফুকনের মুখটা ভুলতে পারিনি। হয়তো এই কান্না মাখা ফুকন মা এতদিন আর বেঁচে নেই, কিন্তু তাকে প্রণাম করে আমি শেষ করলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি অলোক চক্রবর্তী ছিলাম। নমস্কার। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।